নিয়ে আরও 2-3টে লেখা আছে, সেগুলি পড়ি শোনাচ্ছি। এটা হচ্ছে বাঁশিওয়ালা। বঙ্গবন্ধুকে আমি দেখিয়েছি, যিনি একজন আমরা যে আমরা পড়েছি, বইয়ে পড়েছি বাঁশিওয়ালা, হেমিলনের বাঁশিওয়ালা। আর বঙ্গবন্ধুকে আমি আমাদের তার চেয়ে বড় বাঁশিওয়ালা, যিনি 7.5 কোটি বাঙালিকে একসঙ্গে জাগ্রত করেছিলেন। দেশভাগ হলো সবাই সবার পাওনাটা বুঝে নিয়ে, পাখিরা নিয়েছে সিংহভাগই আমাদের কম দিয়ে, শোষণে শাসন অত্যাচারের মাত্রা যাই যে বেড়ে, আমরা বাঙালি বিতু নয় তাই গিয়েছে তুমুল তেড়ে, কেড়ে নিতে চাই আমাদের প্রিয় মায়ের মুখের ভাষা, প্রতিবাদে তাই তছনছ হয় তাদের স্বপ্ন আশা, মিছিলে মিছিলে বুলেট চালিয়ে হত্যা করেছে শত, আমরা দমিনী এগিয়ে গিয়েছি করিনি তো মাথা নত, বাঁশি নিয়ে এক বাঁশিওয়ালা এসে হাজির সবার মাঝে, সে বাঁশির সুরে ঝাঁপিয়ে পড়েছি আমরা সকল কাজে, সেই বাঁশিওয়ালা বাজিয়ে শোনাই অমর কবিতা খানি, কবিতার সুরে সব বাঙালির ঝরেছে চোখের পানি, কাঁধে কাঁধ রেখে শপথ নিয়েছি আমরা সকলে মিলে, দীর্ঘ 9 মাস যুদ্ধ চালিয়ে এগিয়েছি তিলে তিলে, বাঙালির সেই বুকের রক্তে গিয়েছিল দেশ ভেসে, রক্তে রাঙানো সূর্যকে নিয়ে এসেছে বীরের বেশে, শহীদ হয়েছে লক্ষ লক্ষ আমাদের বোন ভাই, স্বাধীন করেছি পাকিস্তানিকে কোনো ক্ষমা করি নাই, আমরা বিজয়ী মাতৃভূমিকে আমরা করেছি জয়, পাকিস্তানিরা পালিয়ে গিয়েছে আমাদের পেয়ে ভয়। কিসের কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তো এটা হচ্ছে বাঁশিওয়ালা। তো আরেকটা হচ্ছে জাদুকর। কিন্তু আমার পুরনো কথা ঘুরে আসতেছে, রিপিট করছে। খুলি ফেলো, দৌড়, কেউ শুনলো। আমাকে কি কেউ একটু নক করবে যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কারণ আমার কানে আবার পুরনো সে আমার রেকর্ডিংটাই আমার কাছে ফেরত আসছিল। অনুগ্রহ করে কেউ কি বলবেন শোনা যাচ্ছে কিনা প্লিজ। নতুন ভাবে একজন নতুন ভাবে আমাকে একটু কেউ প্লিজ জানান। তবে আওয়াজ কম ছিল, এখন ঠিক আছে। এখন কি ঠিক আছে? আমি তো চেষ্টা করেছি অনেক শব্দ করে উচ্চারণ করতে, কিন্তু কি কারণে, এগুলি তো প্রযুক্তিগত ব্যাপার, তো আমি তত দক্ষ না। তা এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমার এই বাঁশিওয়ালা কবিতাটা শুনতে পেয়েছেন? হ্যাঁ, এবার হচ্ছে জাদুকরের গল্প। জাদুকরের গল্প বলি বন্ধুরা সব শুনো, পাকিস্তানের অত্যাচারে উষ্টাগত বারে বারে, বিকল্প পথ আর ছিল না জাদুকরের কোনো, সবাইকে সে সঙ্গে নিয়ে করলো শুরু লড়াই, সমস্ত বাঙালির বুকে স্বাধীনতার চিহ্নটুকে এগিয়ে গেছে বীর দর্পে, কাউকে সে না ডরাই, দেশকে স্বাধীন করতে গিয়ে তাই দিয়েছেন ডাকরে, মৃত্যুকে ভয় করেনি সে যতই বড়ুক বুকটা বিষে, স্বাধীনতার মন্ত্র জেপে ছিলেন 9 মাস আঁকড়ে, তার ঘোষণায় ফিরে পেলাম আমরা মাতৃভূমি, বঙ্গবন্ধু নামটি তার বাঙালিদের অহংকার, এই দিনে তাই আমরা সবাই তার কপালে চুমি। আমি মূলত বঙ্গবন্ধুকে একই ধাঁচে রাখতে চাই নাই। বঙ্গবন্ধুকে আমি স্বপ্নের কারিগর, জাদুকর, বাঁশিওয়ালা, শ্রেষ্ঠ বাপ এভাবে করে আখ্যায়িত করেছি, চেষ্টা করেছি। এবার হচ্ছে স্বপ্নের কারিগর। অনেকে রক্ত জড়িয়ে আজকে হারিয়ে দিয়েছি পাখিরের, আজকে পেয়েছি সোনার বাংলাদেশ, তোমরা কি জানো কার ইশারায় ঝাঁপিয়ে পড়েছি সব পাড়া গাড়ি যার ছিল দূর মনোনিবেশ, দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি তিলে তিলে একে স্বপ্ন করেছি পুড়েছে হাজার বাড়িঘর, কৃষক শ্রমিকে কাতারে দাঁড়িয়ে বুকে বুক রেখে হাতটা বাড়িয়ে পাশে ছিল কারিগর, চাইনি আমরা যেন ঠকতে লক্ষ প্রাণের তাজা রক্তে বিনিময়ে হলো দেশ স্বাধীন, বঙ্গবন্ধু ডেকেছি আমরা পুরে কালো হোক গায়ের চোমরা, যুদ্ধ করেছি রাতবাদী, চাইনি আমরা যেন টকতে রক্ত প্রাণের তাজা রক্তে বিনিময়ে হলো দেশ স্বাধীন, বঙ্গবন্ধু ডেকেছি আমরা পুরে কালো হোক গায়ের চামড়া, যুদ্ধ করেছি রাতবাদী। এভাবে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক লেখা লিখেছি, অনেক আমার মতন অনেকেই লিখেছে। তো এবার আমি অন্যান্য লেখার দিকে যাচ্ছি। অন্যান্য লেখা যেমন
পড়াশোনা পড়াশোনা। এত সকালে ঘুম গেলি সুমা? মাত্র বাজছে 9টা। আদো ঘুম চুকে সুমা বলে উঠে, পড়েছি প্রশ্ন 9টা। 9টা প্রশ্ন মোটেও বেশি না, অনেকে রয়েছে বিষয়। পড়াশোনা ভালো না করো যদি সবকিছু যেন বিষ হয়। মা বলে, শোনা উঠে পড় দেখি, আর কটা পড়া পড়বি, ফাইনালে গিয়ে হাবুডুবুকে নইলে পেছনে পড়বি। মার কথা শুনে লাফ দিয়ে উঠে সুমা গিয়ে বসে পড়তে। পড়া শেষে দেখে রাতের আকাশে তারাগুলো খসে পড়তে। ফাইনালে পড়া শেষ করা চাই সামনে শুক্ল পক্ষে, নিয়মিত তাই ভালোবেসে পড়ে ফলাফল যাই পক্ষে। এলাকাটার একটা ব্যাপারটা হচ্ছে, আমার প্রত্যেকটা অন্তমিল একই শব্দ কিন্তু অর্থ ভিন্ন, এভাবে লেখার চেষ্টা করেছি। এবার পড়বো বাবা ও ছেলের গল্প। এলাকাটা আমার মূল 1718 সালের দিকে লেখা, 17 সালের শেষের দিকে লেখা। বাবা ও ছেলের গল্প। আমার ছেলে অর্থপূর্ণ এসে ঠোঁট দুখানা চওড়া করে হেসে, জানো বাবা, টিচার যখন ক্লাসে প্রথম আসে আমায় দেখে চোখ বাঁকিয়ে মিষ্টি মিষ্টি হাসে। ক্লাসে ঢুকে টিচার বলে, সবাই খাতা আনো। আমার খাতা দেখে টিচার কি বলেছে জানো? আমি তখন মাথা নেড়ে ঝাঁকিয়ে বলি, না না, হোমওয়ার্কে আঁকতে হবে 2টি বিড়াল ছানা। সরুচিয়ে টিচার বলে, কি এঁকেছো তুমি? খালবিল মাঠে গাছপালাতে আমার মাতৃভূমি। ঠিক করেছি কিনা বলো, প্রশ্নের দিকে বাবার। ফুট করে মা এসে মুখে ঢুকিয়ে দিল খাবার। পাশের ছেলের সাথে আমি যেই না গল্প জুড়ি, চোখ রাঙিয়ে টিচার এসে গাড়ে দেয় সুরসুরি। আমার আঁকতে ইচ্ছে করে ফুল পাখি আর নদী, টিচার বলে আঁকতে হবে বিড়াল ছানা যদি। ক্লাসে গিয়ে স্যারকে এবার করবে তুমি মানা, আমার যখন ইচ্ছে হবে আঁকবো বিড়াল ছানা। শিশুদের একদম শিশুদের মনস্তাত্ত্বিক নিয়ে আরেকটা লেখা, সেটা হচ্ছে বিচার। জানি না আপনাদের কেমন লাগছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পড়া সার্থক। আহ মঈন মুরসালিন এই একটা সুন্দর আয়োজন, এবং এই করোনা কালে যে এই আয়োজনটা অ্যাকচুয়ালি একটা সেতু বন্ধন। যেমন আমি যতই 70-এর মাঝামাঝি থেকে লেখালেখি করি না কেন, আমি দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলাম, এবং আমার লেখা হয়তো অনেকে আমার নামও জানে না। যারা আগে লিখতেন তারা হয়তো অনেকে জানেন, অনেকে ভুলে গেছেন, মানে 35 বছর না লিখলে তো নামও আসে না। তো এইভাবেই আর কি। তো এই সেতু বন্ধনটা করে দেওয়ার জন্য মঈন মুরসালিনকে, কবি ও ছড়াকার মঈন মুরসালিনকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলাম। আচ্ছা, এবার পড়ছি বিচার। সকাল যখন মজার ঘুমে থাকি, ঘুম ছেড়ে ওঠ মায়ের ডাকা ডাকি, যদিও তখন স্বপ্ন চোখে মাখা, মায়ের ডাকে যাই কি শুয়ে থাকা। লাফ দিয়ে তাই ঘুম থেকে রোজ উঠি, বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ছুটি। ক্লাসে টিচার শুধুই পড়াই পড়া, কারো মেজাজ নরম কারো করা। বিকেল হতেই ঘরেই আসেন টিচার, আমি দেব কাকে বলো বিচার। তোমরাও কি সারাটা দিন পড়তে, কিভাবে তাই খেলাধুলা করতে? আমরা এখন বন্দি বই আর খাতায়, অন্য কিছু ঢুকছে না তাই মাথায়। আমরা আসলে বাচ্চাদেরকে অনেক কষ্ট দিই, এ শুধু পড়া 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 পড়া। আবারও কারেন্ট, এবার বোধহয় কারেন্টই আসছে। আচ্ছা, আমার শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। এবার একটু অন্য ধরনের, মানে অন্য ধাঁচের একটা লেখা পড়ি। দেশভাগ। দেশভাগ। জমিদার গেছে, জমিদার ছেলে হঠাৎ এলো সে ফিরে, পুরনো নায়েব অবনী বাবুর ছোট্ট বাঙ্গা নিড়ে। মাঠ ভরা ধান দেখে ছেলে বলে, এই জমি ছিল কার? তল্লাট জুড়ে যা দেখা হুজুর, সবই ছিল আপনার। আচ্ছা বলতো, ওই যে দূরে পুরনো নদীর ঘাট, সেই ঘাটে হতো নৌকা বুঝোই গ্রামের যত না পাট। আচ্ছা অবনী, ব্রিটিশরা কেন করেছিল দেশ ভাগ? ভাবছে অবনী, ব্রিটিশের প্রতি আজও কমেনি রাগ। প্রতিটি দেশেই সংখ্যালঘুরা কেন অসহায় হবে? ভাগের সময় তোমাদের এটা মনে হয়নি কি তবে?
তোমরা সবাই স্বার্থ দেখেছ, ভরিয়াছ পেট নিজের, চারিদিকে শুধু রক্ত রক্ত, দেখতে পাচ্ছ কিজের। বয়সের বারে নুজ্জোগ আমি সব গিয়েছি ভুলে, পুরনো গল্প জমিদার ছেলে আনতে চাইছে তুলে। অবনী ছিল ঘুমে অচেতন, ছিল স্বপ্নেই বিভোর, গিন্নির ডাকে ঘুম গড়ে ভাবে, সকাল দুপুর কি ভোর। আরেকটা হচ্ছে টেনশন। আমরা আমার লেখার শিরোনাম টেনশন। দিন শুরু হয় মোবাইল দিয়ে, অন্য কিছু না তার, মায়ের বারণ হয়নি পূরণ, শূন্য স্থান খাতার, ক্লাসে টিফিন বিলিয়ে দেয় ভূমি কাটা দাতার, বৃষ্টি জোরে হোক না যত, ডুববে না নিজ ছাতার, রোগবালাইয়ে ভুগতে পারে আশঙ্কা হয় মাতার, যেহেতু তার কেউ নাই, যেহেতু তার কেউ নাই তার বাবা তাকেন, যেহেতু তার কেউ নাই কাছে বাবা তাকেন কাতার, আশেপাশে ওর বয়সী বন্ধু কেউ নেই পাতার, মা নিয়ে যায় শেখাতে তাই সুইমিং পুলে সাঁতার, মাঝে মাঝে হাঁটতে থাকে গুটিয়ে হাতার, পাশের বাড়ির গাছ নজরে ওর প্রিয় ফল আতার, কেউ জানে না হঠাৎই তার কি প্রয়োজন তাতার, ভনভনিয়ে ঘুরবে মাথা কেউ যদি খায় ঘাতার, নিতে হবে যখন তখন প্রয়োজন নেই যাতার, ঘুমের ঘরে লাত্তি মারে এমন জোরে পাতার, বলেও যা শেষ হবে না ওরই কাব্য গাতার, দুরন্ত এই ছেলে নিয়ে টেনশনে খুব মাতার। আমি আরেকটা কথা হচ্ছে, আমি খেলাধুলা করতাম, সেই জন্য খেলাধুলা নিয়েও লেখালেখি করেছি, তো সম্ভবত পড়িনি। একটা কি লেখা পড়তে পারি আপনারা যদি বলেন? ফুটবল ক্রিকেট নিয়ে অনেক লেখা লিখেছি, একটা খেলার ছড়া পড়তে বলতে পারি, যেহেতু আমি নিজে মোহামেডানের ফুটবল প্লেয়ার ছিলাম এবং সাপোর্টারও আমি মোহামেডানের বলে দিচ্ছি এবং পড়ি। খেলার ছড়া, এটা এটা অনেক আগের লেখা, এই পিরিয়ডের না আগের। খেলা শুরুর এই প্রাককালে এসে ঘিনে দাঁড়িয়েছে বক্র, খেলা হবে মোহামেডানার আবাহনী ক্রীড়া চক্র, রেফারির বাঁশি বেজে উঠতেই খেলা শুরু হলো মাঠে, খেলা হলো মাঠে শুরু, রেফারির বাঁশি বেজে উঠতেই খেলা হলো মাঠে শুরু, গ্যালারিতে দুই সমর্থকের বুক করে দুরু দুরু, একদল ভুল করে খেলাতেই গোল খেয়ে দিল দণ্ড, গ্যালারিতে রব ধর মার মার, খেলা হলো শেষে পণ্ড। এটা একটু যেহেতু পড়তে পারিনি, যাক আবার পড়েই শোনালাম। খেলা নিয়ে অনেক লেখা লিখেছি, তো সব তো পড়া সম্ভব না, আরেকটা ছোট্ট লেখা পড়ি 4 লাইনের। এটা হচ্ছে, মুখে মুখে দম্ভ কথা যতই বলুক সেবাক, আসলে নয় সুন্দরবনের দোরা কাটা সেবাক, সত্যিকারের বাগবাবাজি আমাদেরই মেষ, এক নিমেষেই করতে পারে সব চেলাদের শেষ। এটা সেবাক একটা আমাদের দেশ সম্বন্ধে একটা মন্তব্য করাতে এই লেখাটা লিখি। এবং আমাদের মেষ হচ্ছে মাশরাফি ভাই, মাশরাফি মুর্তজা, আমাদের দেশ বরণের ক্রিকেটার, অধিনায়ক। এবার একটা মেয়ের গল্প, একটা মেয়ের গল্প, এই লেখাটা আমি লিখি একটা টিভিতে ফিচার দেখে আমার খুব মনে দাগ কাটে, এরপরে এই লেখাটি লিখি। এই লেখাটা আশা করি আপনাদেরও ভালো লাগতে পারে। একটা মেয়ের গল্প। একটা মেয়ের গল্প বলি, নাম ছিল তার বৃষ্টি, দেখতে ছিল নাদুস নুদুস, বলতো কথা মিষ্টি, সেই মেয়েটিরই বাপ ছিল না অভাব ধারে ধারে, মায়ের কর্মে দিন চলে না যখন বুঝতে পারে, ফুল বিক্রি করতে নামে সেরাটনের মোড়ে, সারাটা দিন রোদের তাপে মাথা বন বন ঘুরে, থামলে গাড়ি পৌঁছে যেত থাকতো হাতে ফুল, দাম চাইলে কেউ টাকা দেয় কেউ টেনে দেয় চুল, কেউ বা আবার কেউ বা আবার দুঃখ বুঝে অধিক টাকা দিত, ঘাম জড়া এই রক্তে কেনা হাত পেতে সে নিত, মা ছাড়া তার কেউ ছিল না, কেউ ছিল না আপন, কষ্ট সৃষ্টে কোনোভাবেই করছিল দিন যাপন, একদিন তার মায়ের হলো ভীষণ রকম জ্বর, ভয়ের চোটে কাঁপছিল তার শরীর থর থর, উঠতো অধিক ভোরে, দৌড়ে যেত সেরাটন বা শাহবাগের মোড়ে,
অসীম সাহস বুকে নিয়ে মায়ের অসুখ সারে, কল্পনাকেও হার মানাতে একদিন সে পারে। তোমরা গিয়ে ওর কাছ থেকে ফুলের সুবাস নিও, আদর মাখা সোহাগ প্রীতিক ভালোবাসা দিও। আপনারা যারা দেখছেন এখন, নবির হোসেন, নসরত সাহা, সম্ভবত নসরত ভাই তো আমাদের 80-র দশকের গল্পকার, তো ওনার সঙ্গে অনেক দিন দেখা হয় নাই, কথা হয় নাই। নসরত ভাই আমার শুভেচ্ছা নেবেন। আমি আরো কিছু লেখা পড়বো। আমার টাইম কি হয়ে গেছে? আপনারা কি শুনতে চান আরো অনেক লেখা, আরো 5-7টা লেখা পড়তে পারি যদি আপনারা অনুমতি দেন? পড়বো? আচ্ছা, আমি এর মধ্যে আরেকটা পড়ি। রংবাহারি ছড়ার গাড়ি। কোকা কুকু ছেলে বুড়ো এসেও তাড়াতাড়ি, বইয়ের ঝাঁপি নিয়ে হাজির আমার ছড়ার গাড়ি। সুকুমার রায় নীরেন্দ্রনাথ আছে সারি সারি, রিটন সুকুমার বড়ুয়া নিয়ে পড়তে পারি। আরো আছে মজার ছড়া, কেউ তেকো না বাড়ি, জলদি এসো নইলে পরে পড়বে কাড়াকাড়ি। পড়ায় পড়ায় আবার ফিরতে হবে, মোবাইলকে আজ আড়ি, মা বাবাকে দেখিয়ে দাও আমরাও সব পারি। ছড়াই ছড়াই রংবাহারি, ছুটছে চলে ছড়ার গাড়ি। আর আমি করুণাকে নিয়ে, আমি কি আর লেখা পড়বো? আপনারা কি অনুমতি দিলে আমি করুণা নিয়ে তিনটা লেখা পড়বো। আর আচ্ছা, আপনারা যদি শুনতে চান আমি শোনাতে পারি। মঈন ভাই, আপনি কি লাইনে আছেন? মঈন মুরসালিন, আর কারা কারা আছেন? আমাকে একটু যদি অনুমতি দেন, আরো 15 মিনিট আমি পড়তে পারি, যে কটা পড়া যায়, 5-6টা, 4-5টা। যদি আপনাদের ভালো লাগে আমি অবশ্যই পড়ে শোনাবো। আপনারা কেউ কমেন্টসে লেখেন, ভালো না লেখলে আমি এখানেই সমাপ্ত করব। আর যদি শুনতে চান আমি শুরু করতে পারি। আমার একটা লেখা বদ অভ্যাসের ঢালি। বদ অভ্যাসের ঢালি আমাদের মানুষের, ভালো হচ্ছে দাদা পড়েন আর শুনতে চাই। বদ অভ্যাসের ঢালি ডালি, মানুষেরই বদ অভ্যাসের বষ্টি নিয়ে ডালি। কেউ বা হবে দারুণ খুশি, কেউ বা দিবে গালি। পানকে পিক যেখান সেখান ইচ্ছে মতো ফেলি, লাইনে দাঁড়াই অকারণে করে ঠেলা ঠেলি। কথা বলি পাশের জনে হাত যায় বারে বারে বারে, কথা বলি পাশের জনে হাত যায় বারে বারে। বদভ্যাসের কোন সে দ্বারা বুঝতে নাহি পারে, খাবার সময় যাই শোনা যায় প্লেট চামচের শব্দ। বাঁকা চোখে কেউ বা তাকান, কেউ হয়ে যান স্তব্ধ। অন্য প্লেটের খাবার দিকে চোখ পাকিয়ে থাকে, বিশ্রীভাবে চটকিয়ে হাত তরকারি ভাত মাকে। হাঁটতে গিয়ে অন্য কারো ধাক্কা লাগে গায়ে, জায়গা প্রচুর তবু কেউ হাঁটবে পায়ে পায়ে। হস্ত ধুতে বেসিন গিয়ে শব্দ করে বাজে, ভাবে না সে কেমন লাগে অন্য কারো মাঝে। কারো কারো হয় তুতুবের বলতে গিয়ে কথা, অকারণে ঝগড়া কারো ভাঙ্গে নীরবতা। পাশের বাড়ির গল্প গাথা ফুটতে থাকে মুখে, বলতে গিয়ে খই ফুটানো আহা কেমন সুখে। অন্যজনের দোষ খুঁজিতে কান বাড়িয়ে রাখি, নিজে যেন দুয়ো তুলসী পাতা হয়ে থাকি। মুখের থেকে তুতু নিয়ে কেউ বা গুনেন টাকা, মোবাইল কানে উচ্চস্বরে যায় না কাছে থাকা। বলছি শোনো, মানুষেরই এই অভ্যাসও থাকে, হস্ত বুলাই মাথায় শুধু চুল যায় না, চুল নাহি যার তাকে। হাম্বরা বাপ আমি বড় দেখাই টাকার গরম, অবাক লাগে এই অভ্যাসে পাই না কেহ সরব। খেতে বসে মাছটা বড় টানেন নিজের পাতে, দাঁত কিলানি হাতে নিয়ে লাগান ওপেন দাঁতে। কথায় কথায় আমরা কেবল অন্যের দোষ খুঁজি, সভা সেমিনারে দেখাই আমি বেশি বুঝি। কথায় কথায় তর্ক করি বোধাভ্যাসের ধরন, সুঅভ্যাসকে আলোক করে বেসরকারিকরণ। এবার বড়ত্বের, তো তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এটা নিয়ে তাদের, এটা তো তাদের উৎপল প্রথম থেকে থাকতে পারো নাই। আমি স্বীকার করেছি যে আমি পুনরায় লেখালেখির জন্য
তোমার কাছে ঋণী। তুমি আমাকে অনেক উৎসাহিত করেছো এবং এখনো করে যাচ্ছ সমানে। এখন আসছো তো বড়ত্বের লড়াই। মাথা বলে আমি ছাড়া নাই শরীরের গতি, জ্ঞান বুদ্ধি আমি তুদি আমি অধিপতি, হাতের কথা বিপদ এলে সবার আগে লড়ি, পুরো শরীর বাঁচাতে পারে আমার দুহাত ধরি, পুরো শরীর বাঁচতে পারে আমার দুহাত ধরি, এই দুহাতে ভালো মন্দ কর্ম করি মেলা, না থাকতো বুঝবে তখন বুঝতে কেমন ঠেলা, জমা করো সব আমারই পেটের মধ্যে রাখি, আমি হলাম শরীর সেরা আর সকলেই বাকি, যা কিছু খাও হজম যদি না করিতাম আমি, এই সমাজে মাথা নিয়ে কোথায় যাবে নামি, চক্ষু বলে আমার দু চোখ যখন করি বন্ধ, এই পৃথিবীর কি অপরূপ বলবে সবাই অন্ধ, চোখ মুখ কান গাল নাসিকা সবাই আমার আপন, মাথার মধ্যে সুখ দুঃখে করছি রে দ্বীপ যাপন, তোমরা আমার সবচেয়ে কাছের তাই তো সেরা মাথা, এই শরীরের মাথা ছাড়া অন্য সকল জাতা, পা বলে থাম দাঁড়াও এবার আমার কথা শুনো, থাকলে না পা এই শরীরের মূল্য আছে কোনো, পাকে ডেকে মাথা বলে তুই তো থাকিস নিচে, সবার উপরে মাথা তাকে ঝগড়া করিস মিচে, পা বলে ভাই শোনো শোনো তাকি নিচে আমি, পৃথিবীতে পা দুখানাই সবার চেয়ে দামি, তোমরা শুধু নিজকে নিজে করছো বড়াই বড়, থাকতে মাথা পাকে কেন সবাই প্রণাম করো। এর মধ্যে আমার শেষ 1 ঘন্টার মধ্যে আমি আর কটা লেখা পড়বো, যেটা হচ্ছে আমাদের ক্রান্তিকাল নিয়ে আমি কোনো লেখা পড়িনি আসলে। তো আমি চাচ্ছি এই ক্রান্তিকাল, সামনে বাবা দিবস, 21শে জুন বাবা দিবস, এই ক্রান্তিকালের এই করুণা নিয়ে আমি কি 2-1টা লেখা পড়বো। আমরা সবাই অনেক রকম, আমিও এই করুণাকে বিভিন্ন আঙ্গিকে দেখেছি। যেমন এই করোনাতে লকডাউনে সবাই বাড়িতে আবদ্ধ, এই ক্ষেত্রে মহিলাদের কি সমস্যা হয়েছে সেগুলি একটু যদি না তুলে ধরি তাহলে আমাদের আমাদের মা বোনদের উপর একটু বোধহয় অবিচার হবে। সেই কারণে আমার এই লেখা, এই ছুটিতে মহিলারা, যদি সরকার লকডাউন, তবে লকডাউন সরকার এখনো কোনো সময় বলেনি, বলে ছুটি, তো এই ছুটিতে মহিলারা, সকাল হলে বাপ ও ছেলের নাস্তা রেডি হতো, খেয়ে দিয়ে চলে যেত যার যা সময় মতো, এই করোনায় ছুটি পেয়ে ভাবছি মনে মনে, একটু ছুটি মিলবে বোধহয় আমার কাজের ক্ষণে, কিন্তু কোথায়, আগের চেয়ে ব্যস্ত বেশি কাজে, এইটা আনো ওইটা আনো কানের গোড়ায় বাজে, কোনো বিকেল টিফিন খাবে সিঙ্গারা আর পুরি, কোনো বিকেল চটপটি আর ডিমের সঙ্গে মুড়ি, সারাটা দিন জ্ঞানর এই করো সেই করো, হাত দুখানা মেশিন যেন না পারিলে মরো, এই ছুটিতে মহিলাদের কাজ গিয়েছে বেড়ে, দুপুর বেলার ভাত ঘুমটাও জেন নিয়েছে কেড়ে, নিয়ম করে আগে পেতাম খাবার পরে ছুটি, পুরুষ ঘরে বাইনা নানান ধরছে গলার টুটি, বিকেল হলে সেজে গুজে ছাদের উপর গিয়ে সব ভাবিদের গল্প হতো কত কিছু নিয়ে, গয়না শাড়ি রান্না বান্না আরো অনেক গল্পে, আমরা নারী তুষ্ট ছিলাম হোক না যত অল্পে, কোয়ারেন্টাইনের এই সামাজিক সবই গেল উড়ে, ভাবছি কবে বাঁচবে আবার আগের মতো সুরে। করোনায় কি কি হারিয়েছে আমি এটা পড়বো। এখন অহংকারের পতন, আমাদের সারা বিশ্বে আমরা এক একটা দেশের, বড় বড় দেশের তলায় বাস করি, তারা সবাই আমাদেরকে যেরকম আমরা কমজোরি দেখে আমাদের পুরো অনেক রকম অন্যায় অত্যাচার করেছে। তো এইবার দেখলাম তাদের পতন। তো অহংকারের পতন, কাদের পতন হয়েছে সেটা আপনারা পড়াশোনায় বুঝে নেবেন। আমি কাদের উদ্দেশ্যে লেখাটা লিখেছি। আমরা ভীষণ শক্তিশালী, আমার অনেক শক্তি, আমায় দেখে যখন তখন করতে হবে ভক্তি, এর বিপরীত হলে পরে কিংবা হলে অন্যথায়, টের পাবে ঠিক ব্যবহারে আমার যত বন্যতায়, বলবো আমি যখন যাতা করতে হবে মান্যতা, সকল কাজে বিশ্ব মাঝে করব ধনে ধান্যতা, এই অহমে আমরা থাকি আমরা সবার শ্রেষ্ঠ, রাখবে মনে আমরা তো নয় আমরা ফাটা কেষ্ট,
এই করোনায় কাছে দেখি তোমরা হচ্ছ নিঃস্ব, এই করোনার কালে দেখি তোমরা হচ্ছ নিঃস্ব, অহংকারের হয় পতনী দেখছে সারা বিশ্ব। সামান্য এক সাবান পারে যে জীবাণু রুখতে, শক্তিশালীর বড়াই নিয়ে মরছ ঢুকতে ঢুকতে।